সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 653তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, প্রবাসী মুখ অনুষ্ঠানে আমরা সাধারণত বাংলাদেশি প্রবাসীরা যে সমস্ত দেশে রয়েছেন সেই সমস্ত দেশ নিয়ে কথা বলি, সেখানে কী ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, তাদের সমস্যা সম্ভাবনা সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের এই প্রবাসী এই পর্বে আমরা সাধারণত ফোকাস করব মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে, কারণ মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ রয়েছে, সৌদি আরব, ওমান, কাতার সহ অন্যান্য, কুয়েত, অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, এই দেশগুলোই বাংলাদেশের শ্রমবাজারের বলা চলে মূল ভিত্তি, কারণ বেশি সংখ্যক, সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা এই সমস্ত দেশগুলোতে রয়েছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শাকিরুল ইসলাম। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম, তো আজকে আমরা আসলে আলোচনা করব মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে, কারণ আপনি তো জানেন যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার হচ্ছে আমাদের টপমোস্ট একটা বাজার এবং বলা চলে আমাদের শ্রমবাজার একটা ভিত্তি। তো যদি এক কথা বলি যে মধ্যপ্রাচ্যের বর্তমান শ্রমবাজার কেমন, যেটা আমাদের ভিত্তিমূল, এই মুহূর্তে কেমন যাচ্ছে? ধন্যবাদ আপনাকে আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য। যে মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের দেশ থেকে যে শ্রমিক যায় তার প্রায় 80% শ্রমিকের কর্মসংস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হয়ে থাকে। এবং আমরা যদি গত 2022 এবং 2023-এ যে পরিমাণ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়েছে তাদের পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখব যে এটা অনেক বেশি। 2022-এ প্রায় 11 লক্ষ মানুষ দেশের বাইরে যায় এবং 2023-এ প্রায় 13 লক্ষর বেশি মানুষ যায়। এবং যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেটা সবচেয়ে বড় শ্রম বাজার, সেখানেও কিন্তু যাওয়া এই সবচেয়ে বেশি পরিমাণ মানুষ গিয়েছে। আমি যদি ভুল না করি তাহলে 2022-এ যে পরিমাণ মানুষ বিদেশে গিয়েছে তার মধ্যে প্রায় 7 লক্ষ শ্রমিক গিয়েছে হচ্ছে সৌদি আরব, মূলত সৌদি আরবে। এবং 2023-এও ঠিক একই পরিমাণে মানুষ সৌদি আরবে যাচ্ছে। কিন্তু আমরা যেটা খুব রিসেন্টলি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান, তারা আসলে যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া, যে সেটা তারা আপাতত স্থগিত রেখেছে এবং তার পিছনে অনেক কারণ আছে। কি সে কারণ? এবং সেই কারণের মধ্যে যদি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা বলে থাকি, তাহলে সেটা হবে যে পরিমাণ মানুষ গিয়েছে, আপনি যদি পরিসংখ্যানটা দেখেন বিএমইটি, দেখবেন যে অনেক ঊর্ধ্বগতি, বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার যে শ্রমিকের সংখ্যা অনেক ঊর্ধ্বগতি ছিল। কিন্তু মূল যে ঘটনাটা, যেটা আমরা যারা ওমান থেকে ফেরত এসেছে বা ওমানে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে, ওই মানুষগুলো যখন আমাদের কাছে কমপ্লেন করতে আসে, আমাদের কাছে বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য আসে, তাদের আসলে সংখ্যা থেকে আমি বলছি যে তাদের মতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদেরকে 3 মাসের ভিসা দিয়ে সাধারণত নেওয়া হয় এবং সেখানে যাওয়ার পরে মালিক তার ওয়ার্ক পারমিট করে দেওয়ার কথা। কিন্তু যারা ফেরত আসছে বেশিরভাগ মানুষ বলছে যে তারা যাওয়ার পরে 3 মাস আসলে তাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় নাই। এই 3 মাসের মধ্যে কাউকে টেম্পোরারি বেসিস কোনো কাজ দেওয়া হয়েছে, হয়তো ছোটখাটো কোনো কাজ দেওয়া হয়েছে, বলছে যে তোমরা ওয়েট করো, তোমাদেরকে আমরা। এটা কি আসলে পরীক্ষার জন্য যে তারা কেমন কাজ করতে পারবে, তাদেরকে রাখা যাবে কিনা স্থায়ী করতে? না, এটা মোটেই পরীক্ষার জন্য না। আচ্ছা, এটা মূলত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা যে ভিসা ট্রেডিংটা করে তার একটা প্রভাব। আপনি বলতে চান যে ভিসা ট্রেডিং এর একটা পার্ট, ভিসা ট্রেডিং এর এটা একটা পার্ট। এবং এই জায়গাটা তাহলে কি এর সাথে মালিকরাও জড়িত? ইয়েস, এর সাথে হচ্ছে যারা যেসব এমপ্লয়ার তারা ইন্ডিভিজুয়াল ভিসা ইস্যু করছে তাদের সাথে একটা সম্পর্ক আছে। এবং আমরা যেটা জানি যে মিডল ইস্টের যে কাফালা সিস্টেম, যেটাকে বলা হয় কাফালা সিস্টেম, হচ্ছে কাফিল মানে মালিক যে ভিসাটা ইস্যু করে থাকে। তো এইখানে যে সমন্বয়টা বা তাদের মধ্যে যে সম্পর্কটা, এমপ্লয়ার এবং রিক্রুটিং এজেন্সির মধ্যে যে সম্পর্কটা, সেটা এরকম যে রিক্রুটিং এজেন্সি বলছে যে তুমি আমাকে ভিসা দাও 10, ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ হিসেবে বলি যে তুমি আমাকে 10টা ভিসা দিবে, তোমাকে তো একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না, সেটা রিক্রুটিং এজেন্সি করবে এই কর্মসংস্থানটা। কিন্তু কন্ডিশনটা তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে একজন এমপ্লয়ার তার নামে 10 জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করছে, কিন্তু সে শ্রমিকের কাজ দেওয়ার কোনো দায়িত্ব নিচ্ছে না। এবং এই ক্ষেত্রে যেটা হয় কাফিল সিস্টেমের কারণে, যে এই 3 মাসের মধ্যে হচ্ছে তার ভিসা করে দেওয়ার কথা বা ওয়ার্ক পারমিট করে দেওয়ার কথা,
কিন্তু 3 মাস বিভিন্নভাবে কাটানোর পরে ওই এমপ্লয়ারটা তার দেশের পুলিশ স্টেশনে কমপ্লেইন করে যে আমি আমার শ্রমিক নিয়ে আসছিলাম কিন্তু তারা পলাতক, তারা আমার সাথে কাজ করে নাই। সুতরাং যখন সে পুলিশের কাছে এই কমপ্লেইনটা করে তখন ওদের সিস্টেমে ওই মাইগ্রেন্ট ওয়ার্কারটা আনডকুমেন্টেড হিসেবে বিবেচিত হয়, অথবা ওদের ভাষায় ওরাকে বলে অ্যাবসকন্টিং, পলাতক। সো যখন এই পলাতক হিসেবে তারা চিহ্নিত হয় তখন এই মালিক যে ভিসা ইস্যু করেছে তার আর কোনো লায়াবিলিটি থাকে না। এই ক্ষেত্রে সে আইনের আওতামুক্ত, তাকে আর কিছু করা যাবে না। কিন্তু যে শ্রমিক এখানে আনডকুমেন্টেড বা পলাতক হিসেবে চিহ্নিত হলো, পুরো দায়টা আসলে তার উপরে চলে যাচ্ছে এবং সে আনডকুমেন্টেড ও কর্মী হিসেবে পুলিশ তাকে ধরতে পারে, পুলিশ তাকে জেলে দেয় এবং তারা ফেরত আসে। কিন্তু ওখানকার যে সিস্টেম, ওই দেশের যে সিস্টেম, সেই সিস্টেম কি মালিককে জবাবদিহিতার আওতায় আনার কোনো ব্যবস্থা নেই? কারণ সেই তো নিচ্ছে এবং সেই যে গড়িমসি করে দিচ্ছে না, ওয়ার্ক পারমিট দিচ্ছে না, সেই জায়গাটা আসলে ওইভাবে আলোচনায় আসছে না। আলোচনায় আসছে অথবা অফিসিয়ালি যেটা ডকুমেন্টেড হচ্ছে সেটা হচ্ছে ওই মালিক শ্রমিক নিয়েছিল এবং সেই শ্রমিক পালিয়ে গেছে। বুঝতে পারছি। তাহলে তাকে জবাবদিহিতার আওতায় বা মালিককে জবাবদিহিতার আওতায় আনার মানে রাস্তাটা কি, ওয়েটা কি? এইটার একমাত্র আওতায় আনার জন্য হচ্ছে ওই দেশের আইন পারে বা মিডল ইস্টের যে আইন, এবং এই কারণে কিন্তু দীর্ঘদিন হলো আলোচনা করা হচ্ছে যে এই কাফালা সিস্টেমটাকে কিভাবে পরিবর্তন করা যায় যাতে করে এই এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে সেটা কমতে পারে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আরব দেশ, সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ, তারা বলছে যে তারা অনেক রিফর্ম করেছে তাদের এই ভিসা সিস্টেমে, কাফালা সিস্টেমে, কিন্তু যত রিফর্মই করুক না কেন কিন্তু অভিবাসী শ্রমিক, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যাচ্ছে লো ক্যাটাগরির শ্রমিক হিসেবে, তাদের আসলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ যতগুলো রিফর্ম এ পর্যন্ত করা হয়েছে সেখানে যারা ইনফর্মাল সেক্টরে কাজ করতে চায় তারা আসলে এক্সক্লুডেড। ফর এক্সাম্পল আমি যদি বলি, যারা গৃহকর্মী ভিসা যাচ্ছে তারা আসলে এই রিফর্মেশনের মধ্যে পড়ছে না। যারা, এবং শুধু গৃহকর্মী না, যেমন ডোমেস্টিক ক্যাটাগরিতে যারা যাচ্ছে, ড্রাইভার, গার্ডেনার, ক্লিনার, গৃহকর্মী, এই এরকম প্রায় 11টা জব ক্যাটাগরি আছে। সো এরা প্রত্যেকেই হচ্ছে এই রিফর্মের বাইরে। রিফর্মটা কি করছে, মানে কি ধরনের রিফর্মটা করছে? ফর এক্সাম্পল আমি যদি একটা বলি যে রিফর্মটা আগে যেটা ছিল যে মালিক তাকে নিবে, কিন্তু কোনো শ্রমিক যদি মনে করে যে এই মালিকের কাছে সে ভালো নেই এবং তার আরো একটা অপরচুনিটি আছে ভালো চাকরি বা ভালো বেতনের, তখন সে মালিককে বলতে পারে যে আমি এটা পরিবর্তন করতে চাই, আমি নতুন একটা শ্রমিকের কাছে যেতে চাই, এবং সেই ক্ষেত্রে যেটা দরকার যে এই মালিক তাকে ট্রান্সফার করে দিবে, এবং এই ক্ষেত্রে ওই শ্রমিককে তার যে নতুন মালিক তার কাছ থেকে একটা অনুমতিপত্র আনতে হবে। সো এইটা একটা রিফর্ম, যে আগে যেটা ছিল, কিন্তু এখানে কন্ডিশন আছে যে তার যে 2 বছরের ভিসাতে সে যাচ্ছে, কন্ট্রাক্টে যাচ্ছে, সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে কোনো শ্রমিক যদি তার মালিক পরিবর্তন করতে চায় তাহলে সেটা করতে পারবে। বাট এটা কাগজি কলমে যতটুকু সহজ, বাস্তবতা সহজ না, অনেক ধরনের বাধা বিপত্তি থাকার অনেক বাধা বিপত্তি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে খুব একটা হচ্ছে না। যেটা হচ্ছে যে অনেক বড় বড় কোম্পানিগুলো যারা আছে আরব দেশের বিভিন্ন দেশে, সেই জায়গায় হয়তো কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু যারা ছোট ক্যাটাগরির কোনো কোম্পানি বলি, অথবা যারা ইন্ডিভিজুয়াল মালিক হিসেবে একেবারে ছোট ছোট তার দোকান, রেস্তোরাঁ বা এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নিচ্ছে, তারা কিন্তু এই রিফর্মের মধ্যে পড়ছে না। এবং আমাদের দেশের যে শ্রমিক যারা যাচ্ছে, এদের প্রোফাইল যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু বেশিরভাগই কিন্তু যাচ্ছে হচ্ছে এই ইনফর্মাল সেক্টরে। হ্যাঁ, একেবারে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে অথবা ক্লিনার হিসেবে অথবা ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরিতে, এবং তারা কখনোই এই রিফর্মের আওতায় পড়ছে না, এবং এই কারণেই আমাদের দেশের শ্রমিকের ক্ষেত্রে যত এক্সপ্লয়টেশন সেগুলো বেশি হচ্ছে। এবং এই কারণে কি যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই যাওয়ার পরে কাজ পাচ্ছে না, তাদেরকে ফিরে আসতে হচ্ছে, এবং এটা মূল কারণ। আমি গত 29শে এপ্রিল আমি নরসিংদী গিয়েছিলাম একটা টিমের সাথে, যে রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কারের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সেখানে প্রায় 7 জন রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কারের সাথে কথা বলেছে। তার মধ্যে 6 জন বলেছে যে তারা এই ভিসা নিয়ে গেছে, যে তাদেরকে 3 মাসের ভিসা দিয়ে পাঠানো হয়েছে এবং ওইখানে যাওয়ার পরে তাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় না। সুতরাং কেউ কেউ পুলিশে ধরা খেয়ে জেল খেটে ফেরত আসতে হয়েছে, অথবা কেউ কেউ বাড়ি থেকে টাকা নিয়ে টিকিট করে তাকে ফেরত আসতে হয়েছে। এই যে প্রথমে যখন 3 মাসের যে এন্ট্রি ভিসাটা দিচ্ছে, যেহেতু আমাদের এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে গিয়ে ওয়ার্ক পারমিট পাচ্ছে না, ফেরত আসতে হচ্ছে, আমাদের এন্ড থেকে যদি আমরা এখান থেকে যদি এরকম করে দেন এটা এন্ট্রি ভিসা এভাবে দেওয়া যাবে না, 3 মাসের ইয়েতে, সেটা কি সম্ভব?
আসলে অসম্ভব বললে তো কিছু নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাকে আমলে নিতে হবে, আমাদের কনসিডারেশনে নিতে হবে যে আমি শ্রমিক পাঠাচ্ছি, সংখ্যার দিক থেকে সেটা একেবারে মিলিয়ন ছাড়িয়ে তরতর করে বেশি হচ্ছে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি, এর প্রভাবটা কোথায়, এবং কতজন ফেরত আসছে, কিভাবে ফেরত আসছে, কতজন এই ধরনের সমস্যায় পড়ছে। আমি যেটা বলছি যে খুব ছোট্ট একটা ডাটা, যারা আমরা যাদেরকে আসলে সার্ভিস দিই বা আমরা যাদের সাথে কথা বলছি বিভিন্ন লেভেলে, সেই জায়গাটা অথবা কিন্তু সরকারের কাছে কিন্তু সেই ডাটাটা নেই আসলে এক্স্যাক্টলি কি পরিমাণ ফেরত আসছে এবং কেন ফেরত আসছে। এবং সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে, মন্ত্রণালয়ের জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং এই জায়গাটাতে প্রচুর নেগোসিয়েশন করার সুযোগ আছে। প্রকৃত সংখ্যাটা যেমন সরকার হাতে নেই, যেমন আপনারা তো আসলে সবার কাছে তো যাওয়া সম্ভব না, একটা সেকশনের কাছে বা একটা গ্রুপ অফ পিপলের কাছে যারা রিটার্নি তাদের কাছে দিতে পারছেন। প্রকৃত সংখ্যাটাও তো আসলে নির্ধারণ করার একটা দরকার, যে কত মানুষ যাচ্ছে এইভাবে এক্সপ্লয়েট হচ্ছে, ফেরত আসছে। অবশ্যই মানে এই ডাটাবেসের জন্য যে যারা ফেরত আসছে তাদের ডাটাবেস তৈরি করার জন্য প্রায় 1 দশক হলো কথা বলা হচ্ছে। আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছি, আমার মনে হয় যে আমি এই সেক্টরে কাজ করছি প্রায় 20 বছরের কাছাকাছি এবং প্রথম থেকেই আসলে এই বিষয়টা আলোচনায় আসছে। আমার মনে আছে সেই 2004 সন থেকে এই বিষয়টা আলোচনা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই ধরনের কোনো কম্প্রিহেন্সিভ ডাটাবেস তৈরি করা হয় নাই। খুব রিসেন্টলি সরকার যেটা একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে রেইস প্রকল্প, যেটা রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিইন্টিগ্রেশন সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রকল্প সরকার হাতে নিয়েছে এবং এই প্রকল্পের অধীনে যারা ফেরত আসছে, বিশেষ করে কোভিডের পরে যারা ফেরত আসছিল তাদেরকে সাপোর্ট দেওয়া জন্য একটা উদ্যোগ নেওয়া হয় এবং এটার মাধ্যমে একটা ডাটাবেস তৈরি করার কাজ চলছে এবং সেখানে বেশ কয়েকটা সিভিল সোসাইটি কাজ করছে এবং আমাদের অর্গানাইজেশন ওকাপও সেখানে কাজ করছে 5টা ডিস্ট্রিক্টে এবং সেখানে যারা 2015 সন থেকে ফেরত আসছে তাদেরকে প্রথমে ডাটাবেজে আনা হচ্ছে এবং তারপরে সরকারি যে সাপোর্টটা সেটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু আমাদের অর্থনীতির জন্য, অর্থনৈতিক চালিকা শক্তির ক্ষেত্রে আপনার গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমাদের জনশক্তি রপ্তানি একটা বিশাল অংশ জড়িয়ে রয়েছে, সেহেতু আমি মনে করি যে এই ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া দরকার এবং শুধু এই ডাটাবেস না, যে মানে নতুন বাজার যেমন দেখতে হবে, তেমনি আমাদের যেরকম ট্র্যাডিশনাল বাজার, মধ্যপ্রাচ্যের এই বাজারটা অনেক পুরনো বাজার এবং আমাদের বলা চলে জনশক্তি রপ্তানির ভিত্তি, সেই বাজারে কী ধরনের সমস্যা এবং সেখান থেকে উত্তরণের কী করতে হবে সেই গবেষণা যেমন দরকার, সেই পদক্ষেপও নেওয়া জরুরি। তো সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না কেন? মানে এটা খুবই দুঃখজনক, আনফরচুনেট আমার জন্য। আমি একজন অভিবাসীর সন্তান, সেই জায়গাটা থেকে আসলে এই সেক্টরে আমার কাজ করা এবং আমি গত 20 বছর হলো আসলে এই বিষয়টাই আমরা দেখছি যে অভিবাসী কর্মী বা শ্রমিকের স্বার্থ দেখার জন্য আসলে যে দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যে সাংগঠনিক ব্যবস্থাপনা থাকা দরকার বা প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা থাকা দরকার, সেটা আসলে এভাবে বিশ্লেষণ করা হচ্ছে না। এবং এইটা যদি বলি, এটা রাষ্ট্র উইদাউট এনি ইনভেস্টমেন্ট, কোনো টাকা বিনিয়োগ না করে $20 বিলিয়ন পাচ্ছে এবং এইটা এত সহজভাবে পাচ্ছে এবং মনে করা হচ্ছে এটা মাইগ্রেন্ট ওয়ার্কারকে, ওরা তো যাবেই, ওরা যদি যায়, ওরা কাজ করে কঠোর পরিশ্রম করে হোক, বিভিন্নভাবে হোক, ধার দেনা করে হলে ওরা টাকা পাঠাবে, কারণ এটা তার পরিবারের জন্য। এটাকে সহজে পাচ্ছে এই কারণে গুরুত্বটা কম আমার এই ধারণা। বাট কারণ আমি খুবই হতাশ, আমি যদি বলি খুবই হতাশ এই জায়গাটাতে, যে মানে এই কারণেই যে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, এখানে কোনো কিছু নাই, সুতরাং টাকা পাচ্ছে, এই জায়গাটাকে এভাবে গুরুত্ব দিচ্ছে না আমার যেটা মনে হয়। অথবা এটা এত বড় একটা রিক্রুটমেন্ট বিজনেস এবং এখানে এত প্রফিট অথবা এত কিছু এখানে জড়িত যে এই জায়গাটাকে আসলে পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না। এখানে হয়তো অনেক চ্যালেঞ্জ আছে যেটা আমরাও জানি না, যেটা ওই আইসবার্গের মতো যে পানির নিচে লুকোনো অনেক বড় বাধা এখানে আছে, কারণ এটা বড় একটা ব্যবসা এবং এই ব্যবসাটা সবাই করছে, এখান থেকে কোটি কোটি টাকা বাণিজ্য করছে, কিন্তু কারোরই ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্টটা কার? ওই দরিদ্র অভিবাসী কর্মী যে তার গরু বিক্রি করে, যে তার জমি বিক্রি করে, তার স্ত্রীর গহনা বিক্রি করে টাকাগুলা এনে এখানে ইনভেস্ট করছে। এখানে অন্য কোনো কারো এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। সো এই জায়গাটা হচ্ছে আমার মনে হয়, মানে আমি আমার হতাশা থেকে আসলে এই বিশ্লেষণটা যে এই জন্য হয়তো এটা গুরুত্ব পাচ্ছে না। অনেক সময় বিভিন্ন লেভেলে যখন কথা বলি, বলে যে এটা খুবই মানে একটা শক্ত পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, অথবা একটা
পলিটিক্যাল নেগোসিয়েশন যেটা বলা হয়, রাজনৈতিক নেগোসিয়েশন দরকার। এটা দেশের ভেতরে যেমন আছে, এই সেক্টরের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যেমন জোরালোভাবে তাদেরকে নিয়ে আসা উচিত আলোচনার টেবিলে, এবং কিভাবে এই রিক্রুটমেন্ট সিস্টেমটাকে ইথিক্যাল করা যায়, কিভাবে এই রিক্রুটমেন্টের যে খরচটা সেটাকে জিরো করা যায়, সেটা আসলে ওইভাবে আলোচনায় আসছে না। এবং একই সাথে আমাদের যে গন্তব্য দেশগুলা, সেখানেও কিন্তু এরকম হচ্ছে, ভিসা ট্রেডিং এর জায়গাটা হচ্ছে, কারণ তারা যদি এখানে সেই সুযোগটা না দিত তাহলে হয়তো হতো না। সুতরাং এখানে যেমন দেশের ভেতরে শক্ত অবস্থান থাকা দরকার, ব্যবস্থাপনা থাকা দরকার, ঠিক একইভাবে যে গন্তব্য দেশগুলা, সেই দেশগুলোর সাথেও আমাদের আসলে খুব স্ট্রং নেগোসিয়েশন থাকতে হবে বা তৈরি করতে হবে, যাতে করে আমার দেশের শ্রমিকটা ক্ষতিগ্রস্ত না হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যখন অধিকারের কথা বলি তখন এটা অনেক সময় ইরিটেটিং অনেকের জন্য, যেটা ভালো লাগে না অধিকারের কথা বলা। সেই জায়গাটা থেকে ওকাপ যেটা করছে বর্তমানে, যে এর অর্থনৈতিক ক্ষতি কতটুকু, এই যে আমরা 13 লক্ষ লোক পাঠালাম, এর মধ্যে কত পরিমাণ মানুষ ফেরত আসলো। যদি ফেরত আসতে হয় তাহলে যে এই যে গড়ে 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা তারা দিয়ে বিদেশে গেছে, তার একটা অংশ কিন্তু ওই এমপ্লয়ারের পকেটে গেছে, তার একটা অংশ কিন্তু এই রিক্রুটমেন্টের কারণে দেশের বাইরে চলে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে দেশ আসলে যে রেমিটেন্স পাচ্ছে, আমরা যেটা দেখছি দৃশ্যমান, তার বিপরীতে কি পরিমাণের অদৃশ্য পরিমাণ টাকা দেশের বাইরে চলে যাচ্ছে এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জায়গাটা আসলে বিশ্লেষণ নিয়ে আসতে হবে, এবং আমরা কাজ করছি এই জায়গাটাতে। সেকেন্ড যে জায়গাটা, শুধু রিক্রুটমেন্টের জন্য যাচ্ছে না, অনেকে সেখানে অসুস্থ হচ্ছে, অনেকে সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসতে পারছে না। এবং আপনি মানুষের সাথে কথা বললে, রিটার্নিদের সাথে দেখবেন অনেকে বলবে যে আবারও আমার বাবা গরু বিক্রি করে আমাকে ফেরত নিয়ে আসছে, অথবা আবারও তার শেষ সম্বলটুকু বিক্রি করে টাকা পাঠাতে হয়েছে, অথবা প্লেনের টিকিটটা করতে হয়েছে, এটার জন্য দেশের বাইরে কিন্তু টাকা যাচ্ছে। সো এই জায়গাটা আসলে আমাদের, আমার মনে হয় যে অর্থনৈতিক দৃষ্টিতেও এই জায়গাটা বিশ্লেষণ করা দরকার, যে আমরা যে পরিমাণের লোক পাঠাচ্ছি, যে পরিমাণের রেমিটেন্স পাচ্ছি, তার বিপরীতে অদৃশ্য কি পরিমাণের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানে আসলে কি করা উচিত। কনসুলার সেবা পৌঁছে দেওয়ার জন্য নানা ধরনের দূতাবাস উদ্যোগ নিচ্ছে, যাতে প্রবাসীদের দোরগোড়ায়, তো তারা যখন এই প্রবাসীদের কাছাকাছি যাচ্ছে, তাদের নানা ধরনের সেবা দিচ্ছে, তখন তো তারা আসলে জানতে পারছে যে কি ধরনের সমস্যা তাদের মধ্যে রয়েছে, যেটা আমরা এখন আলোচনা করছি। তো এই কথাগুলো কি তারা শুনতে পায় না, বা তারা জানে না, বা তাদের কাছে পৌঁছায় না যারা দূতাবাসে রয়েছেন বা যাদের দেখভাল করার দায়িত্ব? প্রথম হচ্ছে যে আপনি বাংলাদেশ দূতাবাস লেবাননের কথা বলছেন, এবং আমি অত্যন্ত হ্যাপি এই কথাটা বলার জন্য যে আমি বাংলাদেশ দূতাবাস লেবাননে অবস্থিত, তাদের সাথে 2015 সন থেকে আমি কাজ করছি, এবং তারা দেখছি যে তারা একটা আসলে গুড মডেল তৈরি করেছে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কিভাবে সার্ভিস দেওয়া যায় এবং এই সার্ভিসগুলোকে কিভাবে দোরগোড়ায় পৌঁছে যায়। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের মেসেঞ্জার গ্রুপ আছে, এবং এই যে মানুষগুলো বাংলাদেশি শ্রমিক, তারা ওইখানে ওভারস্টে হয়ে গেছে, তাদের কোনো ডকুমেন্ট নাই, তারা ফেরত আসতে চায়, সেই জায়গাটাতে তাদেরকে ফেরত পাঠানোর জন্য, আউটপাস দেওয়ার জন্য একটা সুন্দর সিস্টেম তাদের আছে। এবং করোনার কারণে, বা বিশেষ করে 2019-এ যখন লেবাননের অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়, অনেক বাংলাদেশি অভিবাসী কর্মী কিন্তু ফেরত আসতে হয়। এই বাংলাদেশ দূতাবাস লেবানন, তারা কিন্তু খুবই সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মানুষকে এনলিস্ট করা, তালিকাভুক্ত করা, এবং সেই বিপরীতে তাদের আউটপাস দেওয়া এবং তাদেরকে পর্যায়ক্রমে দেশে পাঠানোর জন্য যথেষ্ট ভালো একটা উদ্যোগ নিয়েছিল, এবং তারা সফল। শুধু তাই নয়, এইখানে যে রাষ্ট্রদূত ছিলেন আগে, মোতালিব সাহিব, ওনার সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছে, এবং উনি যেটা করেছিলেন যে কেউ মারা গেলে তার মৃতদেহটা আনার জন্য উনি বেশ কয়েকটা এয়ারলাইন্সের সাথে চুক্তি করেছিলেন যে কম খরচে যদি তাদেরকে কিভাবে আনা যায়, অথবা কেউ এখানে অসুস্থ হলে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ওই হসপিটালগুলোতে খুব ভালো একটা ব্যবস্থা ছিল। কিন্তু এটা লেবাননে যতটুকু হয়েছে আর কোথাও আমি সেই জায়গায় প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে লেবাননের ধরেন যে মডেলটার কথা বলছেন বা যে ব্যবস্থাপনার কথা বলছেন, অত্যন্ত চমৎকারভাবে তারা সেটা সামাল দিচ্ছে প্রবাসীদের। তো এই একই মডেল আমরা অন্যান্য জায়গায় ইন্ট্রোডিউস করতে পারি না, অথবা একটা সমন্বিত একটা মডেল যেটা সব জায়গায় আমরা ইন্ট্রোডিউস করব, তার সাথে হয়তো সংযোজন বিয়োজন হবে, কিন্তু এরকম একটা সমন্বিত মডেল কি দেওয়া সম্ভব
প্রত্যেকটা দূতাবাসে তারা এরকম একটা গাইডলাইন ফলো করবে প্রবাসীদের ডিল করার ক্ষেত্রে? সেটা অবশ্যই সম্ভব, এবং এটা আসলে করতে হবে কিন্তু মন্ত্রণালয়কে, এবং মন্ত্রণালয়ে এই লেবার উইং দেখার জন্য ডেজিগনেটেড কর্মকর্তা রয়েছেন এখানে, এবং তিনি, আমি জানি না আসলে মানে তাদের আসলে প্রসেসটা কি, তাদের সিস্টেমটা কি, যে কোন দূতাবাস আসলে কিভাবে কাজ করছে এবং কোন কাজটা ভালো করছে এবং সেগুলোকে আসলে কিভাবে রেপ্লিকেট করা যায় অন্যান্য জায়গায়, আমি জানি না আসলে সরকারের। শাকির ভাই, আমরা আসছি, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। আপনার জানেন যে অনুষ্ঠানের মাঝে একটা বিজ্ঞাপন বিরতি থাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ 653তম পর্ব প্রচার হচ্ছে, আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন শাকিরুল ইসলাম। আমরা আবার আলোচনা যাচ্ছি। শাকির ভাই, যে কথাটি বলছিলাম যে এই যে একটা মডেল, যে কিছু কিছু দূতাবাস আছে যার প্রশংসা আমরা করি এবং খোঁজখবর নিয়ে জানা যায় যে কিছু প্রোঅ্যাক্টিভ মানুষই থাকে আসলে, যারা সেই ধরনের একটা ব্যবস্থাপনা তৈরি করেন যার মাধ্যমে যারা প্রবাসীরা সেবা পেয়ে থাকেন, সমন্বিত একটা ব্যবস্থা আলোকে তারা সেবা পেয়ে থাকেন। তো এই ধরনের মডেল আমরা অন্যান্য দূতাবাসের সাথে ইন্ট্রোডিউস করতে পারি। বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের যে সমস্ত দূতাবাসগুলো রয়েছে, বিভিন্ন দেশের দূতাবাসগুলো রয়েছে, মালয়েশিয়া রয়েছে, যেখানে আমাদের শ্রমিক সংখ্যা বেশি, প্রবাসী সংখ্যা বেশি। তো এই সব দেশে তো নানা ধরনের অভিযোগ রয়েছে দূতাবাসগুলোর বিরুদ্ধে, সেবা না পাওয়া বা বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু এখনো শোনা যায়, পাওয়া যায়। শোনেন, এটা অবশ্যই মানে উন্নত করার সুযোগ তো আছেই। হ্যাঁ, একটা দিকে হচ্ছে যে আমাদের কিছু চ্যালেঞ্জ থাকবে, কিছু লিমিটেশনস থাকবে, কিন্তু তারপরেও একটা জায়গা হচ্ছে যে আমি উন্নয়নের জন্য বা উন্নতির জন্য আমরা আমাদের স্পেসিফিক কিছু কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে। আমি যেটা লেবানন কথা বলছিলাম, বাংলাদেশ দূতাবাসে, যে এই সিস্টেমটা যখন শুরু হয়ে গেছে এবং আগের রাষ্ট্রদূত যখন চলে আসছে, নতুন যিনি রাষ্ট্রদূত তার সাথে আমার আসলে দেখা হয় নাই, এখন পর্যন্ত কথা হয় নাই, বাট উনি কিন্তু ওই ধারাটাকে নিয়ে যাচ্ছেন, বজায় রেখেছেন, এবং এই জন্য এবং আরো নতুন নতুন হয়তো উদ্যোগ নিচ্ছেন যাতে করে এই সেবাটা আরো অভিবাসীদের দোরগোড়ায় পৌঁছানো যায়। সো এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যেটা ব্যক্তির উপরে অনেক কিছু নির্ভর করছে, কিন্তু ব্যক্তির উপরে আসলে নির্ভর করলে আমরা যেটাকে বলছি সিস্টেম ইমপ্রুভমেন্ট অথবা টেকসই সাস্টেইনেবিলিটি একটা মডেল, সেই জায়গাটা কিন্তু হবে না। সুতরাং এইখানে পরিবর্তন আনতে হবে। এবং আমি যদি বলি যে লেবার উইং কিভাবে কাজ করবে, কিভাবে রিপোর্ট করবে, এগুলো কিন্তু আমাদের অভিবাসী আইনে বলা আছে। আমাদের যে পলিসি, অভিবাসী নীতিমালা 2016, সেখানেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে কি করা উচিত অভিবাসীদের অধিকারটাকে আরো সমুন্নত করার জন্য, লেবার উইং আসলে কি কি করবে, এবং লেবার উইংয়ে যারা পোস্টেড হচ্ছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে তারা আরো মাইগ্রেন্ট ফ্রেন্ডলি হইতে পারে, তারা যেন ওই জায়গাটা ওরিয়েন্টেশন হয়। আমরা দীর্ঘদিন হলো সিভিল সোসাইটি আমরা যেটা বলছি যে এই জায়গাটাতে যে লেবার উইংয়ে যারা কাজ করছে অথবা এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করছে, এদেরকে একটা স্পেশাল ক্যাডার হিসেবে বিবেচনা করা। কারণটা কি, যে এইখানে মানে একজন ভিন্ন একটা মন্ত্রণালয় থেকে আসলে খুব সহজেই বুঝবে না এই মন্ত্রণালয়ের কাজগুলো, কারণ প্রবাসী মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মানুষকে নিয়ে, শিল্প মন্ত্রণালয়ের কাজ কিন্তু মানুষকে নিয়ে না, তাই না? বা অন্য মন্ত্রণালয়ের কথা বলি, সেটা কিন্তু মানুষকে নিয়ে কাজ না, এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মানুষকে নিয়ে। সুতরাং মানুষের কল্যাণের সাথে অনেক কিছু সম্পৃক্ত, তার দৃষ্টিভঙ্গি, তার সচেতনতা, মানুষের প্রতি তার সম্মান বোধ, এগুলো অনেক কিছু জড়িত। এবং এই জন্য যেটা দরকার, মানে আমরা বলে আসছিলাম যে এটার জন্য একটা স্পেশাল ক্যাডার সিস্টেম করা হোক, যে যারা এই সেক্টরে কাজ করবে, বিএমইটি, ওয়েজ এন্ড ওয়েলফেয়ার বোর্ড, মন্ত্রণালয় অথবা বয়েসেল, এই যে জায়গাগুলো, এটা কতটা বাস্তবসম্মত, আলাদা ক্যাডার সার্ভিস এটা আছে তো কিছু কিছু সেক্টরের জন্য তো আছে, বাস্তবসম্মত না সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। আমি যেটা মনে করি যে যখন আমার প্রয়োজন, তখন তো সেটাকে আমি টেলর মেড করতেই পারি প্রয়োজনের চাহিদা অনুযায়ী। এক্স্যাক্টলি এই জায়গায় আমি বলতে চাচ্ছি, কারণ যেহেতু এটা আমাদের একটা থ্রাস্ট সেক্টর এবং এটা আমাদের মানে অর্থনৈতিক চালিকা শক্তির বড় একটা জায়গা, সুতরাং সেখানে যে ধরনের যা দরকার তাই তো আসলে ইন্ট্রোডিউস করা উচিত। এবং এই ক্ষেত্রে কিন্তু বারবার উদাহরণ আসে ফিলিপিন্সের কথা, যে ফিলিপিন্স কিন্তু বাংলাদেশের যে পরিমাণ শ্রমিক বিদেশে আছে তার চেয়ে কিন্তু ফিলিপিন্সের শ্রমিকের পরিমাণ কম,
কারণ সংখ্যায়, কিন্তু রেমিটেন্স পাঠানোর দিক থেকে কিন্তু ফিলিপিন্স আমাদের যে আগানো, ওরা তার মানে তুলনাটা করতে হবে কেন তারা আগানো। এক্স্যাক্টলি, এবং সেখানে অনেক গুড প্র্যাকটিস আছে, এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে ফিলিপিন্সের বিভিন্ন প্রক্রিয়ার সাথে তাদেরকে ওরিয়েন্ট করানো হয় সফরের মাধ্যমে বা বিভিন্ন কনসালটেশনের মাধ্যমে। সো সেখানে কিন্তু সেগুলোকে আসলে ফেরত আসার পরে এই আমাদের সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা অথবা আরো সুন্দরভাবে এটাকে নিয়ে আসা, সেটার জন্য যে উদ্যোগটা দরকার, আমি দেখেছি অনেক সরকারি কর্মকর্তা অনেক উৎসাহিত হন যখন এই ভালো প্র্যাকটিসগুলো দেখেন এবং তারা আসার পরে এটাকে রেপ্লিকেট করা, এইটা আঙ্গিকে সাজানোর জন্য উদ্যোগও নেন। কিন্তু কোনো উদ্যোগ আসলে ওইরকম করে সফল হয় না। কারণটা আমার জানা নেই, কিন্তু এটা হয়তো ফুল ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো হয়তো সেগুলো এই প্রক্রিয়াগুলোকে আগাতে দেয় না। কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা বলেন, এটা থার্ড সেক্টর, অন্যতম আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর, রাইট? তো সেই জায়গাটা থেকে এটাকে শুধু আমি বললে হবে না, আপনি বললে হবে না, অথবা কাগজে থাকলে হবে না, এটাকে আসলে ওন করতে হবে। রাষ্ট্র তার যে যন্ত্রতন্ত্র আছে বা অথবা তার যে প্রাতিষ্ঠানিক যে আন্ডারস্ট্যান্ডিং ফরম্যাট আছে সেই জায়গাটাকে আনতে হবে, এবং সেইখান থেকে তাহলে আসতে পারে যে হ্যাঁ, এটাকে পরিবর্তনের জন্য একটা শর্ট টার্ম কি ব্যবস্থাপনা রাখা যায়, মধ্যমেয়াদী কি ব্যবস্থাপনা রাখা যায়, অথবা লং টার্ম আসলে কি ব্যবস্থাপনা রাখা যায়, সেই জায়গাটা একটা পরিকল্পিতভাবে সেখানে আগানো উচিত আমার মনে হয়। যেমন এখন আমাদের এই যে রিজার্ভ সংকটের কথা বলি, এটা খুবই তো আলোচিত বর্তমান প্রেক্ষাপটে। তো রিজার্ভটা যদি বাড়াতে চান, জি, সেটা হয়তো রপ্তানি, গার্মেন্টস পণ্য রপ্তানি করে বা অন্যান্যভাবে করা যায়, কিন্তু সবচেয়ে বড় যে রেমিটেন্সটা আসে সেটা তো আমাদের জনশক্তি রপ্তানির মাধ্যমে এবং এই যারা বাইরে রয়েছেন তাদের আয় যেটা পাঠান সেটার মাধ্যমে। তো সে কারণে এই সেক্টরটা আসলে গুরুত্বপূর্ণ। তো এই রিজার্ভ সংকট বলেন, অর্থনীতি দুর্বল হয়ে যায় বলেন, সেগুলোকে যদি আপনি পুনরুজ্জীবিত করতে চান নিশ্চয়ই এটার উপরই তো জোর দেওয়া উচিত। এখনো তো সময় আছে, এই সময় তো চলে যায়, মানে যা গেছে আমি বলছি সেটা গেছে, কিন্তু এখন যে সময়, এই সময়ের প্রেক্ষাপটে এটা উপলব্ধি করা দরকার। অবশ্যই, মানে আমি আপনার সাথে পুরোপুরি একমত, শতভাগ একমত যে এই গুরুত্বটাকে খুব দ্রুত ও অনুধাবন করতে হবে, এবং শুধু অনুধাবন করা না, সেটাকে অনুধাবন করে তার বিপরীতে আসলে কি ধরনের অ্যাকশন বা কার্যক্রম হাতে নেওয়া যায় সেই কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, তার জন্য প্রয়োজনীয় যদি বাজেট বরাদ্দ দিতে হয় সেগুলোকে নিশ্চিত করতে হবে। কারণ আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে আপনি যদি কোনো বিনিয়োগ করেন কোনো জায়গায়, তাহলে সেখান থেকে আপনি প্রফিট আশা করতে পারেন, লাভ আশা করতে পারেন, তাই তো? তো এই জায়গাটাকেও কিন্তু ওইভাবে যদি অর্থনৈতিক জায়গা থেকে বিশ্লেষণ করি যে না, এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, আমি আমদানি রফতানি বাড়ানোর জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আমাদের যে পরিমাণ প্রণোদনা দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু সরকার সেই জায়গাটাতে বিনিয়োগ করছে, তাই তো? কিন্তু তার বিপরীতে এই জায়গাটাতে কোনো বিনিয়োগ নাই। সুতরাং এটাকে অর্থনৈতিক জায়গা থেকে আসলে বিশ্লেষণ করতে হবে যে আমি কতটুকু অর্থনৈতিক লাভ পাচ্ছি এবং আগামী বছরগুলোতে আমার কি পরিমাণ অর্থনৈতিক লাভ আসতে পারে। সেটা রফতানির তুলনায় যদি বেশি হয় এই জায়গাটাতে আমাদের উপার্জন অর্থনৈতিকভাবে, তাহলে অবশ্যই সেই জায়গাটাকে বিশ্লেষণ। আমার মনে হয় এখন সময় এসেছে আমাদের একদম স্কুল পর্যায় থেকে শুরু করা, এবং ওইখান থেকেই যে আমরা কাদেরকে পাঠাবো তাদেরকে সেইভাবে গড়ে তোলা বা সেই ধরনের শিক্ষা দেয়া, ধরুন ভোকেশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে ওই ধরনের প্রতিষ্ঠান আরও বাড়ানো, সেই ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে মানে জনশক্তি তৈরি করার স্টেজটা আমার মনে হয় এখন স্কুল থেকেই শুরু করা উচিত, এবং সেখান থেকে পরিকল্পনা সরকারই করবে, মানে বিচ্ছিন্নভাবে স্কুল কলেজ এগুলো করতে পারবে না। তো সেখান থেকে আমার মনে হয়, আপনি কি মনে করেন যে সেখান থেকে শুরু? সেটা অবশ্যই হতে পারে যদি আমরা মনে করি যে আগামী 2050 পর্যন্ত আমাদের যে বলা হয় জনসংখ্যা বা পপুলেশন ডিভিডেন্ড যেটা বলা হচ্ছে সেটা আমরা পাবো, এবং সেইটাকে আমরা আসলে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে এখনো আমাদের যথেষ্ট সময় আছে আমাদের হাতে, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে আগানো উচিত যে ঠিক আছে আমার 2040-এ কি হবে, আমাদের 2040-2041 একটা রূপকল্প আছে, সেই জায়গাটাকেও যদি আমরা বিশ্লেষণ করি যে এটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে এই সেক্টরটা আসলে কিভাবে অবদান রাখতে পারে, রাইট? অন্যদিকে যে জায়গাটা সেটা হচ্ছে সুদূর প্রসারী একটা জায়গা, কিন্তু বর্তমানে একেবারে
ইনস্ট্যান্টলি এই চলমানে অবস্থায় যেভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে, যেভাবে মানুষ যাচ্ছে, প্রতারিত হচ্ছে, ফেরত আসছে, সেটার আসলে অর্থনৈতিক ক্ষতি কি রকম আমাদের। এখন হয়তো আমি বুঝতে পারছি না যে যদি 10 জন মানুষ বিদেশে যাওয়ার পরে 5 জন মানুষ ফেরত আসে, তাহলে তার একটা প্রভাব থাকবে, 5টা ফ্যামিলি কিন্তু আরো দরিদ্রতার মধ্যে পড়ে যাবে এবং সেটার একটা প্রভাব সমাজের উপরে পড়বে, এবং যদি সমাজের উপরে এই প্রভাবটা বাড়তে থাকে তাহলে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর উপরে পড়বে, তাই তো? এবং কি পরিমাণ মানুষ আসলে অসুস্থতা নিয়ে ফেরত আসছে সে পরিসংখ্যাটা নাই, কিন্তু এই অসুস্থতার কারণে কি পরিমাণ অভিবাসী পরিবার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে সেই হিসাবটাও নাই, এবং এটার আসলে কোনো ইমপ্লিকেশন আমাদের জাতীয় যে স্বাস্থ্যসেবা সেটার উপরে পড়ছে কিনা সেরকম বিশ্লেষণও কিন্তু নাই, এবং আমরা এটা করছি না। কিন্তু আমার মনে হয় যে আগামী সময়গুলোতে এটা আমাদের একটা অর্থনৈতিক চাপ তৈরি করবে, এবং শুধু অর্থনৈতিক না, আমি বলবো সোশিও ইকোনমিক বা যেটাকে বলা হয় সোশিও ইকোনমিক যে ব্যবস্থাপনাটা, সেটার উপর একটা বড় চাপ তৈরি করবে, এবং সেই কারণে আমাদেরকে এটা এখন থেকে সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে। থ্যাংক ইউ শাকির ভাই, অনেক চমৎকার আলোচনা হয়েছে, অনেক চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন আমাদের আসলে কি করা দরকার। আমরা শুরু করেছিলাম মধ্যপ্রাচ্য থেকে, আসলে ওই জায়গায় থাকা যায়নি, আমরা আমাদের প্রবাসী খাতে যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে বেশি আলোচনা হলো। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা আমাদের আলোচনা শুনেছেন, শাকির ভাই অত্যন্ত চমৎকারভাবে বলার চেষ্টা করেছেন। আমি মনে করি যে আমাদের যারা সরকার সহ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই যে সমস্যাগুলো আলোচিত হয়েছে সেই সমস্ত বিষয়ে নজর দিবেন, যাতে আমাদের এই শ্রমবাজারের গতি আরও বাড়ে এবং আমরা আরও বেশি করে প্রবাসী পাঠাতে পারি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।